আমি চাই যে আমার লেখা পড়ে যেন খুব বোর না, আমি পাঠককে এমনভাবে আমি সার্ভ করব যে পাঠক আমার কাছ থেকে তথ্য পাবে, আবার পড়ে মজাও পাবে, বিনোদনও পাবে। একদিকে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করছেন জামাতের রাজনীতি নিয়ে, আবার বিএনপির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি। আমি যদি নির্মোহ হয়ে লিখি, সেই লেখাটা অ্যাপ্রিসিয়েট করবেন যিনি, সে পাঠককেও নির্মোহ হতে হবে। আপনি ডাকসুর নির্বাচিত প্রতিনিধিও ছিলেন। মহসিন হলের এজিএস ছিল। মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল ছাত্রলীগের সাথে ছাত্র ইউনিয়ন। ৭০ সালের মে মাসে ডাকসু ইলেকশন হলো। মহসিন হলের নির্বাচনে দেখলাম যে আমাদের পুরো প্যানেলটাই ছাত্রলীগের জিতলো, শুধু জিএস বাদ দিয়ে। কারণ যিনি জিএস হলেন ছাত্র ইউনিয়ন থেকে, তিনি খুব ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে, আর তিনি হলেন মাহফুজানা। একটা বড় রকমের উলটপালট হলো তো ৭১-এ। ফলে এক ধরনের যে সামাজিক শৃঙ্খলা থাকে সেটা কিন্তু পুরোপুরি ভেঙে পড়ে। সবাই স্বাধীন, যার যা খুশি করছে। এখন আমরা যেটা দেখি আর কি, ২৪-এর অভ্যুত্থানের পরে ৭১-এর যে আলবদর, তাদের সাথে তুলনা করা যায় ২০২৪-এর হেলমেট বাহিনীকে। আমি মনে করি দেশটা অনেক এগিয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা যেটাকে বলি, সেটা আগের চাইতেও খারাপ হয়েছে। আপনি কি বাই এনি চান্স কবি হতে চেয়েছিলেন? না না, কবি হতে না পেরে রাজনৈতিক বিশ্লেষক? না না না, কবি বাঙালির তো সবাই স্বভাব কবি। জি। শুধু দর্শক, আনন্দের সঙ্গে স্বাগতম জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিগ টকের দ্বিতীয় সেশনে। আমার খুব আনন্দ লাগছে আজকে যে আমরা অলরেডি একটা পুরো সেশন শেষ করেছি। ২১টি পর্বে আমরা ২১ জন কবি সাহিত্যিকের সঙ্গে কথা বলেছি, আর আজকে নতুন করে আমরা এই পর্ব শুরু করতে যাচ্ছি। এবং আজকের লিগ টকে আমরা যাকে পেয়েছি, আপনারা তাকে এক নামে চেনেন, অন্তত তার লেখার সঙ্গে আপনারা সবাই কম বেশি পরিচিত। ভূমিকা না বাড়িয়ে তাকে আগে আমন্ত্রণ জানাই। মহিউদ্দিন আহমেদ, কেমন আছেন ভাই? ফার্স্ট ক্লাস, ভালো আছি। বাহ, এই যে ফার্স্ট ক্লাস ভালো থাকা, এইটার মন্ত্রটা কি? মন্ত্রটা হচ্ছে যে, মানে আকাঙ্ক্ষাটার পারদ, একটা আকাশ যদি না ছয়, সীমাবদ্ধ থাকে, আর যে কোনো পরিস্থিতিতে সন্তুষ্ট থাকার যদি একটা মানসিকতা থাকে, তাহলে ভালো থাকা যায়। বাহ, কিন্তু আমার না, আমি একটু খোলাখুলি কথা বলি আপনার সঙ্গে। আপনি যখন বলেছেন ফার্স্ট ক্লাস আছেন, ভালো আছেন, আমি একটু ধাক্কার মতো খেয়েছি। একদিকে হচ্ছে আমার খুব আনন্দ হয়েছে যে আমার অনেক দিনের শখ ছিল আপনার সঙ্গে মোলাকাত করার, এবং সেটা এরকম একটা অনুষ্ঠানের মাধ্যমে হয়ে গেল, এটা খুব ভালো হলো। অন্যদিকে আমি ভেবেই ছিলাম আপনি খুব গুরুগম্ভীর একজন মানুষ, খুব সিরিয়াস, জটিল। আপনি অন্যভাবে না নিলে হয়তো আমার কাছে আপনার বইগুলো পড়ে বা আপনার সম্পর্কে কাজগুলো সম্পর্কে যতদূর জানি, যেমন ধরেন আপনার একটা বইয়ের নাম হচ্ছে বোমা বন্দুক বাজদের চোরাচালান নিয়ে। তো এই ধরনের বই লিখে ফার্স্ট ক্লাস থাকা একটু তো বোধহয় কঠিন। এবং এরকম আপনি অনেকজন, আপনার বইয়ের নামই শুরু হচ্ছে লাল সন্ত্রাস, সেই বই সিরাজ শিকদারকে নিয়ে বা সিরাজুল আলম খানকে নিয়ে। আপনি এরকম আমাদের রাজনীতির অনেক আলোচিত বিতর্কিত ব্যক্তিত্বদের নিয়ে লিখেছেন। এরপরেও এই যে ফার্স্ট ক্লাস থাকা বা এই লেখাগুলোর অভিজ্ঞতার সঙ্গে নিজের ভালো থাকাটা কখনো কি সাংঘর্ষিক হয়? না, আমি ধরেন আমাদের, আপনি জানেন যে যারা কথা সাহিত্য করেন, এটা তো আমরা তো ওই যে ক্লাসিক্স পড়ে পড়ে বড় হয়েছি, তাই না? কিন্তু ওই যে আমি যে জগতে এখন বিচরণ করি, এটা নন ফিকশন বইয়ের, তাই না? তো নন ফিকশন বই সচরাচর যে কোনো ধরনের প্রবন্ধ, এগুলো বোরিং হয়, মানে ঠিক এনজয় করে। আমরা ধরেন একটা যদি বাধ্যবাধকতা থাকে যে স্কুল কলেজ ইউনিভার্সিটির পরীক্ষার জন্য পড়তে হবে, তখন একটা বাধ্যবাধকতা, জোর করে পড়ি। বা অনেক সময় অনেক চিরায়ত যে রাজনৈতিক সাহিত্য আমরা অনেক সময় পড়ি, গিলি বলা যায়, মনে 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 করি যেগুলি পড়ার দরকার,
কিন্তু এনজয় করে যে পড়া, মানে নন ফিকশন বই, এই জায়গাটা কিন্তু মানে খুব সীমিত। তো আমি ওইখানে আমি ভাবলাম যে ঠিক আছে, একজন পাঠক যে একটা উপন্যাস বা গল্প পড়ে যে আনন্দটা পায়, সেটা দুইটা কারণে। একটা হচ্ছে ভাষা শৈলী, আর একটা হচ্ছে বিষয়বস্তু। দুটোই জীবন ঘনিষ্ঠ বিষয় হলে আরো বেশি আনন্দ পায়। তো আমাদের রাজনীতি তো আমরা চোখের সামনে দেখি, আমরা এটা অনুভব করি, আমরা এতে অংশ না নিলেও আমরা তার দ্বারা এফেক্টেড হই। তো সুতরাং এই বিষয়টাকে নিয়ে, এবং এটা নিয়ে লিখতে গেলে বানিয়ে বানিয়ে লেখা সম্ভব না, তো তথ্য ভিত্তি লাগে। তো আমি চাই যে আমার লেখা পড়ে যেন খুব বোর না হয়। তো সেই জন্য অনেকেই আমারে বলে যে আপনি তো এগুলি আধা উপন্যাস, নেগেটিভলি বলে। বাট আমার কথা হচ্ছে যে আমি পাঠককে এমনভাবে আমি সার্ভ করব যে পাঠক আমার কাছ থেকে তথ্য পাবে, আবার পড়ে মজাও পাবে, বিনোদনও পাবে। তো এই দুইটার সমন্বয় করতে গেলে ওই যে কাঠখোট্টা ভাষা ব্যবহার করলে তো এটা হবে না। 4-5 পৃষ্ঠা পড়ে আর কেউ পড়বে না। আধুনিক বিশ্ব আমরা দেখছি যে এখন নন ফিকশনের, আপনি যদি আমার চেয়ে ভালো জানেন যে নিউ ইয়র্ক টাইম বেস্ট সেলার বা বিভিন্ন বেস্ট সেলার আন্তর্জাতিক লিস্টগুলো দেখলেও দেখা যায় নন ফিকশনের চাহিদাটা এখন অনেক বেশি, এবং নন ফিকশনটাও সবাই এরকম খুব মানে একটা লুসিড ভাষায়, একটা সাবলীল বর্ণিল সুন্দর সুললিত ভাষায় বর্ণনা করছেন, যেটা আপনি বললেন যে আপনি নিজে আয়ত্ত করেছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এটা আমার প্রশ্ন ঠিক না, আমার মনে হয় যে অনেকের ভিতরে প্রশ্ন থাকে যে আপনি একই সঙ্গে সিরাজ শিকদারকে নিয়ে লিখছেন, সিরাজুল ইসলাম খানকে লিখছেন, খালেদা জিয়াকে নিয়ে লিখছেন, জিয়াউর রহমানের শান্তি চুক্তি, পার্বত্য চট্টগ্রাম বিষয়, আবার স্বৈরাচার এরশাদকে নিয়ে লিখছেন, আপনি হাসিনাকে নিয়ে বোধহয় আপনি লিখেননি, লিখছেন এখন। আচ্ছা, তো এই যে আপনি একদিকে আপনি রাজনৈতিক বিশ্লেষণ করছেন জামাতের রাজনীতি নিয়ে, আবার বিএনপির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, মানে এগুলো তো এক একটা এক এক মুখী ধারা বা ঘটনা। এটাকে আপনি মেলান কিভাবে, বা এত কাজ এত কিছু আপনি কিভাবে আয়ত্ত করেন? না, এটা খুব একটা সমস্যা হয় না আমার জন্য। মানে আমি যদি পার্টিকুলার একজন ব্যক্তি বা একটা ধারার রাজনীতির সঙ্গে যদি নিজেকে জড়িয়ে ফেলি, নিজেকে অ্যালাইন করি, এবং আমার মাথার মধ্যে যদি সেটা সবসময় কাজ করে, তাহলে আমি ওই বৃত্তের বাইরে গিয়ে অন্য কিছু সেভাবে দেখতে পারবো না। তো আমার মধ্যে ওই জিনিসটা নাই। মানে একটা পূর্ব ধারণা নিয়ে বিশেষ একটা রাজনৈতিক মতাবলম্বী হয়ে আমি যদি চিন্তা ভাবনা করি বা লিখি, তাহলে আমি সুবিচার করতে পারবো না। মানে বায়াসড হওয়ার কোনো সুযোগ নেই। তো সেইটা আমি, যেহেতু আমার ওইরকম কোনো বদ্ধমূল কোনো ধারণা নাই, বা একসময় রাজনীতি ছাত্র অবস্থায় আমি অ্যাক্টিভিস্ট ছিলাম, সেটা তো এখন অতীত। আমার মধ্যে এগুলো আর এখন কাজ করে না। ফলে আমি সব কিছু খোলা চোখে, মানে আমার চোখ দিয়ে আমি দেখতে পারি। অন্য কোনো রাজনীতিবিদ বা রাজনৈতিক দলের লেন্স ব্যবহার করে দেখার মধ্যে যে সীমাবদ্ধতা আছে, সেটা আমি অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। ফলে যেটা হয়েছে, আমি যাদেরকে নিয়ে লিখি, তাদের যারা লোক, তাদের যারা ভক্ত, তারা অনেকেই আমার উপর অখুশি হন। কারণ যারা দল করে তারা সবসময় চান যে আপনি দলের বন্দনা করে লিখবেন, স্তুতি করি, প্রশংসা করি। তো সেই জন্যই আর সমালোচনা গ্রহণ করার মতন মানসিকতা আমাদের দেশের বেশিরভাগ লোকের নাই। তো আমি দেখলাম যে আমি যদি নির্মোহ হয়ে লিখি, সেই লেখাটা অ্যাপ্রিসিয়েট করবেন যিনি, সে পাঠককেও নির্মোহ হতে হবে। পাঠকের যদি একটা পূর্ব ধারণা থাকে এবং তার সঙ্গে যদি আমার লেখার বা আমার দেওয়া তথ্য সাংঘর্ষিক হয়, তিনি সহসা সেটা গ্রহণ করতে চাবেন না। তো এখানে এটা একটা চ্যালেঞ্জ আমি মনে করি আমার জন্য, যে পাঠককে নির্মোহ না হলে পাঠক আমি গ্রহণযোগ্যতা তাদের কাছে পাবো না। তো
তারপরেও আমি বলবো যে আমাদের দেশে এখনো অনেক নির্মম পাঠক আছেন, বিশেষ করে তরুণদের মধ্যে আমি এই জিনিসটা দেখি, যারা খুব একটা রাজনীতি নিয়ে অনেক আগ্রহ তাদের, কিন্তু তারা ওই অর্থে পার্টিজান না। ফলে আমি তারা অনেকে আমার লেখা পছন্দ করেন, আমিও তাদের কথাবার্তায় অনেক উৎসাহ পাই, লিখি। আর বিভিন্ন বিষয়, বিভিন্ন ব্যক্তি পরস্পর বিরোধী রাজনৈতিক দলকে মানে বিষয়বস্তুতে নিয়ে আসা, এই ব্যাপারটা আপনি একটা উদাহরণ দিই, স্থূল উদাহরণ, যে মনে করেন যে আমরা যখন খাওয়া দাওয়া করি, আমি ধরেন মাছ পছন্দ করি, মাংসও পছন্দ করি, ভর্তা, ভাজি, সবজি, দই, এগুলিও পছন্দ করি, একটার সঙ্গে আরেকটা মিলে না। তো আপনি কিন্তু সবই খেতে পারবেন যদি কোনো মানে শারীরিক কোনো সমস্যা না হয় বা ডাক্তারের বিধিনিষেধ না থাকে, আপনি সবই খেতে পারেন। আপনি হয়তো কালা ভুনা খেয়ে খুব এনজয় করতে পারেন, আবার ওই যে কি বলে চাপা শুটকির ভর্তা খেয়েও এনজয় করতে পারবেন। আমি সবটাই করি, ফলে লেখার ব্যাপারটাও তাই। বাহ, দারুণ করে বললেন আপনি। যদিও বলছেন যে স্থূল উদাহরণ, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই একটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত একটা উদাহরণ, যে আমরা খাদ্যের ক্ষেত্রে যদি নানান পথ বেছে নিতে পারি এবং নির্দিষ্ট একটা খাদ্যে বায়াস না হয়ে আমার উপযুক্ত যখন যেটা ভালো লাগা সেটা নেই। ঠিক একইভাবে আসলে মতাদর্শের ক্ষেত্রে এখন তো বিশেষ করে এটা খুব সংকট চলছে, যে একটা নির্দিষ্ট মতাদর্শের বাইরে গেলেই অপরপক্ষ আপনাকে একদম তুলোধনা করে দেবে। আপনি যদিও বলছিলেন মহিউদ্দিন ভাই যে আপনি অতীতে ফিরবেন না, কিন্তু আমরা একটু ফিরতে চাই। কারণ হচ্ছে আপনার কাছ থেকে, আপনি ডাকসুর একজন সক্রিয় কর্মী ছিলেন, নির্বাচিত প্রতিনিধিও ছিলেন, মহসিন হলের এজিএস ছিলেন। জি জি, মহসিন হলের এজিএস ছিলেন। তো আপনার কাছ থেকে সেই সময়কার রাজনীতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা সামগ্রিক বাংলাদেশের এই সময়কার রাজনীতি দুটো, মানে একদিকে একটু স্মৃতিচারণ, অন্যদিকে একটু ভবিষ্যৎ ইঙ্গিতটাও আপনার কাছ থেকে চাই। কারণ আপনার চেয়ে ভালো করে মনে হয় না রাজনৈতিক এই পুরো অতীত বর্তমানকে কানেক্ট করার লোক আমি এই মুহূর্তে পাবো না। ওই সময় হলো কি, মনে করেন যে 69-এর গণ আন্দোলন, জি, তখন আমি ঢাকা কলেজে পড়ি, জি। তার কিছুদিন পরে আমাদের এইচএসসি পরীক্ষা হলো, তারপরে তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম 69-এর শেষ দিকে। তখন বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা মুক্ত পরিবেশ, মানে আইয়ুব খান নাই, তার যে বসংবোধ মোনায়েম খান নাই, তাদের বসংবোধ ভাইস চ্যান্সেলর ওসমান গনি নাই, তারপরে তাদের যে লাঠিয়াল বাহিনী ছিল এনএসএফ, তারাও সব পলাতক কিংবা একেবারে ফনা নেমে গেছে, এই অবস্থা। তখন একটা পরিবেশ, তখন আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ইনভলভ হলাম। তখন কিন্তু প্রধান যে দুটা ধারা ছিল ছাত্র সংগঠনের, একটা ছাত্রলীগ আর একটা ছাত্র ইউনিয়ন, এই দুটোই খুব মোটামুটি শক্তিশালী ছিল। আর ইসলামী ছাত্র সংঘ ছিল, এটা যে ছাত্র শিবিরের পূর্বসূরি, তারা ছিল, কিন্তু তাদের মধ্যে তেমন জনপ্রিয়তা ছিল না। তো মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল ছাত্রলীগের সাথে ছাত্র ইউনিয়নের। কিন্তু যেটা হয় আর কি ক্যাম্পাসে, যে আমি ভর্তি হলাম, তারপরে 70 সালের মে মাসে ডাকসু ইলেকশন হলো। তো সেই সময় আমি হলে ফার্স্ট ইয়ারের ছাত্রদের জন্য বরাদ্দ থাকে এজিএস পোস্টটা। তো ওই মহসিন হলের নির্বাচনে দেখলাম যে আমাদের পুরো প্যানেলটাই ছাত্রলীগের জিতলো, শুধু জিএস বাদ দিয়ে। কারণ যিনি জিএস হলেন ছাত্র ইউনিয়ন থেকে, তিনি খুব ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে, আর তিনি হলেন মাহফুজা নাম, ছাত্র ইউনিয়ন থেকে। বাট আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেটা কোনো সমস্যা হয় নাই। তো এই একটা জিনিস দেখলাম। কিন্তু তখনও কিন্তু মানে আমরা ওই যে ব্যক্তির চাইতে এই দলটাকেই বেশি প্রাধান্য দিতাম, এক ধরনের দলবাজি। তো ক্যান্ডিডেট যতই খারাপ হোক, দলের মার্কা থাকলে তাকেই ভোট দিতে হবে, এরকম একটা। তখন অবশ্য আমাদের ওইখানে মার্কা ছিল না, আমি জানি না এখন আছে কিনা, নামেই হতো, নাম দেখে টিক চিহ্ন দিতে হতো। তো 71-এর মুক্তিযুদ্ধের পরে 72 থেকে কিন্তু একটা বড় রকমের উলটপালট হলো তো 71-এ। ফলে এক ধরনের যে
সামাজিক শৃঙ্খলা থাকে সেটা কিন্তু পুরোপুরি ভেঙে পড়ল। সবাই স্বাধীন, যার যা খুশি করছে। এখন আমরা যেটা দেখি আর কি 24-এর অভ্যুত্থানের পরে, তো এই স্বাধীনতা, অবাধ স্বাধীনতা মানুষ কিছুদিন ভোগ করলো, তারপরে আস্তে আস্তে দেখা গেল যে এক ধরনের, মানে আমি বলবো এটাকে কিভাবে বলবো, এক ধরনের বিকৃত, মানে সন্ত্রাসী বিকৃত, মানে সামাজিক শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা দুটারই আমরা একটা বিকৃত রূপ আস্তে আস্তে দেখলাম, এটা গড়ে উঠলো। এই সে আগের মতন সরকারি ছাত্র সংগঠন, তাদের যার নেচার থাকে আগে যেরকম ছিল মোনায়েম খানের আমলে, ওই আবার সেই লাঠিয়াল বাহিনীর মতো। একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে, যে ছাত্ররা, তরুণরা সবসময় হয় একটু এন্টি এস্টাবলিশমেন্ট, তারা বিদ্রোহ, পৃথিবীর সর্বত্র কিন্তু আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যখন বিদ্রোহে তারা এজিটেশন করে, হাজার হাজার তরুণ তরুণী, হ্যাঁ, অনেক কিছু, তাই না? এইটাই হচ্ছে মানে তরুণদের একটা মানে চিরায়ত রূপ, যে তারা এন্টি এস্টাবলিশমেন্ট। আমাদের মতন পৃথিবীর কোনো দেশে এরকম নাই যে ক্যাম্পাসে সরকারের তলবিবাহক হয়ে সরকারের পক্ষে বিরোধীদের উপরে চড়াও হয়ে মারপিট করে। এইটা আমি কোথাও দেখিনি। এইটা আমাদের 50 বছর ধরে আমরা এই জিনিসটা দেখে আসছি। এটা পৃথিবীর কোথাও নাই। এটা কেন এরকম হয় বুঝি না। তো যেহেতু আমাদের দেশটা আমার মনে হয় একটা গরিব দেশ, তো এই ধরনের সরকারের ছত্রছায়া থেকে কাজ করলে অনেক সুবিধা পায় না। তো পশ্চিমের দেশগুলিতে এই সুবিধার জন্য হয়তো কেউ লালায়িত না, বা বলতে পারে যে ওইখানে এমন এক ধরনের একটা প্র্যাকটিস ডেভেলপ করেছে ওভার দ্য সেঞ্চুরিজ। ওদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, রেনেসা হয়েছে, শিল্প বিপ্লব হয়েছে, এক ধরনের নাগরিক মন গড়ে উঠেছে। সেখানে এই বিকৃত চিন্তাভাবনাগুলি কম, অনেক কম, অনেকখানে এটা পাবো না আমরা। কিন্তু আমাদের এখানে এটা হয় না। ফলে এবং এই যে এই লিগেসিটাই কিন্তু আমরা ক্যারি করছি দশকের পর দশক। ওখান থেকে আমরা মুক্ত হতে পারছি না। এই যে এনএসএফ যে কাজটা করেছে, একই কাজ 72 থেকে ছাত্রলীগ করেছে। আবার তাদের কোলাবোরেটর ছিল ছাত্র ইউনিয়ন। তা আমি তো প্রায় এরকম বলি যে 71-এর যে আলবদর, তাদের সাথে তুলনা করা যায় 2024-এর হেলমেট বাহিনীকে, তাই না? তো আমরা এর থেকে মুক্ত হতে পারছি না। তো আমি বলবো যে দেশটা এগোচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে, আগের মতন যে চরম দারিদ্র্য এটা অনেক কমে গেছে। মানুষ মানে সর্বত্রই আমরা দেখেছি মানে ভোগ্য পণ্য ব্যবহার করার ক্ষেত্রে আগের তুলনায় আমরা অনেক এগিয়েছি। আপনি খালি পায়ে খালি গায়ে আদুর গায়ে লোক গ্রামে দেখবেন না এখন। গ্রামে সেই দারিদ্র আগের মতো নাই, বরঞ্চ গ্রামের চাইতে শহরে দারিদ্র বেশি। আমি গ্রামে থাকি, আমি যে এলাকায় থাকি সে এলাকায় কোনো ভিক্ষুক নাই, কোনো ভিক্ষুক নাই, এবং সবাই মোটামুটি আত্মমর্যাদা নিয়ে বাঁচে। আমার ধরেন 1 বিঘা জমি আছে, আমার কখনো দরকার হলে আমার জমিতে যদি কেউ কাজ করে, যে আমরা যাদেরকে কামলা বলি, সে আমার 1 বিঘা, ওর হয়তো জমি আছে 5 বিঘা, কিন্তু সে কাজ করছে, কাজ করে আর্ন করছে, এবং আমি কোনো মানে এই কাজের ব্যাপারে কোনো সূচিবাই দেখি না আমরা, যেটা আমাদের এখানে আছে, এই কাজ করা যাবে না, ওই কাজ করা যাবে না। তো ওই আগের ওই অবস্থানটা অনেক জায়গায় নাই। কিন্তু এটা গ্রামে যে পরিবর্তনটা হয়েছে, শহর থেকে আমরা যে চোখে গ্রামটাকে দেখি, আমরা কিন্তু এখনো মনে করি যে ওই আগের মতন গ্রাম বসবাসযোগ্য না, ওখানে মানুষের প্রতি হিংসা, গ্রামের মাতব্বর মোড়লরা খুব করে। এটা নাগরিক চিন্তা গ্রাম সম্পর্কে। কিন্তু আমি গ্রামে থেকে এটা আছে অনেক জায়গায়, কিন্তু আপনি যদি চুপচাপ থাকেন, নির্বিরোধী থাকেন, নিজেকে নিয়ে থাকেন, তাইলে কেউ আপনাকে ডিস্টার্ব করতে আসবে না। আমি 2 বছর ধরে গ্রামে থাকছি, আমাকে তো কেউ ডিস্টার্ব করে নাই।
কারণ নাই, কারণ আমি তো কারো বাড়াবাতে ছাই দিতে যাচ্ছি না, কিন্তু আমাদের এখানে একটা যে আছে প্রতিযোগিতা, একজন মোরল হয়েছে আমাকেও মোরল হতে হবে। তো সুতরাং তখনই এই দ্বন্দ্বটা হয়, এবং এই দ্বন্দ্বটা হলে যা হওয়ার তাই হয়, গ্রামেও হয় শহরেও হয়। তো আমি মনে করি দেশটা অনেক এগিয়েছে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি যেটা আমরা যেটাকে বলি সেটা আগের চাইতেও খারাপ হয়েছে, আগের মতোও নাই। পাকিস্তান আমলে আমরা যে মুসলিম লীগ বা শাসকরা যে ভাষায় কথা বলতেন তার মধ্যে এক ধরনের শালীনতা ছিল। তো এটারও একটা ব্যাপার আছে, পারিবারিক শিক্ষার একটা ব্যাপার আছে, কারণ ওই সময় মুসলিম লীগ যারা করতেন তারা ছিলেন আমরা যেটাকে বলি ল্যান্ডেড এলিট, হ্যাঁ, অভিজাত সম্প্রদায় একটা ওই ধরনের আর কি। কিন্তু এখন যেটা হয়ে গেছে এইটা আর নাই, আমাদের অনেকেরই সেই পারিবারিক শিক্ষাটা নাই। ধরুন আমি এমন একটা পরিবারে বড় হয়েছি যেখানে হয়তো আমার বাবা সামান্য ত্রুটির জন্য আমার মাকে পেটাচ্ছে, বা আমার ভাই তার বোনকে পেটাচ্ছে, আমি এটা দেখে, এবং খিস্তি করছে, এটা দেখে দেখে আমি বড় হচ্ছি। তখন আমি যখন রাজনীতিতে সক্রিয় হই তখন আমি ওই খিস্তিগুলি আওড়াই, মানে সহনশীলতার চর্চাটা আমরা আমি পরিবার সামাজিকভাবে বা পারিবারিকভাবে পরিবার থেকে যা শিখেছি বা পাড়ার বন্ধু বান্ধব যাদের সঙ্গে মিশি তাদের কাছ থেকে যা শিখেছি সেটাই আমরা রাজনীতিতে ব্যবহার করি। ফলে আপনি দেখবেন যে সংসদের মধ্যে ওই অশালীন ভাষা, অশোভন ভাষা যারা ব্যবহার করে, আপনি দেখবেন যে 30-40 বছর আগে তাদের কোনো অতীত খুঁজে পাবেন না। তারা এইভাবে এসেছে, হয়তো এক জেনারেশনে একটা লেখাপড়াও নাই, শুধু একটা ডিগ্রি আছে, কিন্তু শিক্ষাটা নাই, রুচিটা গড়ে ওঠেনি। এই শিক্ষা রুচি এগুলি গড়ে উঠতে কয়েকটা প্রজন্ম লাগে। হ্যাঁ, আপনি যেটা জোর দিতে চাচ্ছেন বারবার, যে আমার মনে হয় যে বাঙালির যে রাজনৈতিক সংস্কৃতি এইটার অভাবের কথাটা। আপনার একটা বই আছে আমার পছন্দের, বাঙালির জাপান আবিষ্কার। আচ্ছা, আপনি সিউল নিয়েও একটা, ইংরেজিতে সিউল ডায়েরি বলে একটা বই আছে। আবার একটা কাজ আছে আপনার কার্ল মার্কসের কবিতা নিয়ে। তো আরেকটা বই আমি খুঁজে পাইনি, আমি জানি না এটা প্রিন্ট আছে কিনা, মারফতি না, এটা বাজারে আছে। তো আমার কেন যেন সন্দেহ হয়েছে, এটা আমার আপনার টুকটাক গদ্য যা আমি পড়েছি, আপনার ভেতরে একটা কবি মানুষ আছে। আপনি কি বাই এনি চান্স কবি হতে চেয়েছিলেন? না না, কবি হতে না পেরে রাজনৈতিক বিশ্লেষক? না না না, কবি বাঙালির তো সবাই স্বভাব কবি, জি জি, তাই না? স্কুল ম্যাগাজিনে ছড়া কবিতা দিয়ে সবার শুরুটা হয়। আমাদের যেমন সাহিত্য যেমন আদিতে ছিল কাব্যরীতি, গদ্য তো অনেক পরে এসছে, তা আমাদের শুরুটাও কিন্তু এরকমই হয়। তো আমার মনে হয়, দুঃখিত আপনাকে মাঝখানে আটকালাম, যে মনে হয় আপনি এখনো কবিতা লেখেন, প্রকাশ করেন না? না, আমি তো এটা অনেকেই বিশ্বাস করবেন না, আমার 6-7টা কবিতার বই প্রকাশিত হয়েছিল, আমি এভাবেই শুরু। ইনফ্যাক্ট আমার শুরুটা ছিল অনুবাদ দিয়ে, কার্ল মার্কসের কবিতা। এটি প্রকাশিত হয়েছিল 95 সালে মনে হয় শুরু। তারপরে বেশ কয়েকটা কবিতার বই প্রকাশিত হয়েছে, 6-7টা হবে। সমস্যা হলো যে আমাদের এখানে ওই যে কবিতার বইয়ের ক্ষেত্রে আমি দেখলাম যে এই যে একটা প্রজন্ম গেল, ওই যে আল মাহমুদ, শামসুর রহমান, তারপরে আমরা দেখলাম যে এই যে নির্মলেন্দু গুণ, রফিক আজাদ, এরা আসলেন। হ্যাঁ, কিন্তু কবিতার পাঠক নাই আসলে। আমি জানি না, পাঠক আছে, অনেকেই কবিতা পছন্দ করেন, কিন্তু কবিতার পেছনে তো একটা বিনিয়োগ লাগে প্রকাশকের, আপনি কিভাবে প্রকাশিত হবে সে বিনিয়োগটা নাই। এবং ইদানিং তো সবাই বলে যে কবিতার বই তো ছাপা হয় না। তো দেখা যায় একটা প্রকাশক হয়তো অন্যান্য বই কিছু ছাপছেন, সেখান থেকে কিছু মানে মুনাফা করছেন, সেখান থেকে হয়তো একজন যে কবির তিনি ভক্ত বা সে যে কবি বন্ধুস্থানীয় তার একটা বই প্রকাশ করে দিচ্ছেন। এভাবে কিন্তু কবিতার বইগুলি হচ্ছে, এর বাইরে নাই। তো আমি লেখালেখি মানে এটা করতাম, আচ্ছা কবিতার বই বের হলো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতাম, কিন্তু ওই যে বাজারের জন্য লেখা, মানে একদম পাঠকের হাতে পৌঁছানো, আমি মানে পাঠকের কাছে পৌঁছাইতে পারি নাই। সুতরাং আমি কবি যশপ্রার্থী হলেও কবি পরিচিতি আমার দাঁড়ায় নাই। কিন্তু আমি
যখন ওই যে পত্রিকায় লেখালেখি করি, কলাম লিখি, তারপরে যখন আমি এই যে রাজনীতি নিয়ে লেখা শুরু করলাম, তখন মোটামুটি দেখলাম যে আমি পাঠক গ্রহণ করলো আমাকে, তো তখন এটা নিয়ে আছে আর কি। না, কিন্তু আপনি এখন চাইলে তো, আপনি রাজনৈতিকভাবে আমার প্রশ্নটা এড়িয়ে গেছেন, যে আপনি এখনো কবিতা লেখেন? খুব কম লিখি, খুব কম, খুব কম। আচ্ছা, না আমরা তাহলে এরকম আশা করতে পারি যে ভবিষ্যতে আপনার কবিতার বইও আমরা আরো পাবো। কারণ হচ্ছে যে এখন তো আপনি চাইলে কবিতার বই দিলেও যে কোনো প্রকাশকই ছাপবে আপনার সেই। ওই যে আমার অনেক আগে একটা বই ছিল, মানে আমি লিখেছিলাম, এটা বোধহয় 2005-06 দিকে, উঠোন ভরা কষ্ট এই নামে। তো কিছুদিন আগে এক প্রকাশক বললেন যে আমরা এই বইটা রিপ্রিন্ট করতে চাই, মানে করেন, বললো এইরকম আর কি। আমরা চাই আপনার সবগুলো বই বাজারে সচল থাকুক, আপনি সচল থাকেন, সক্রিয় থাকেন, এবং আপনার মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক সংস্কৃতি, মিলেমিশে থাকা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, এগুলো আমরা আরো শিখি। আপনার সুদীর্ঘ সুন্দর জীবন কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। শুধু দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম মহিউদ্দিন আহমদের সঙ্গে, যিনি আমাদের এই দেশের এই সময়ের একজন প্রাজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক, সমালোচক, এবং অত্যন্ত সুখপাঠ্য গদ্য লেখেন অনেক কঠিন কঠিন বিষয় নিয়ে। পাশাপাশি আমরা জানলাম যে তিনি একজন কবিও এবং অনুবাদকও। কার্ল মার্কস যে কবিতা লিখেছেন, এটা অন্তত আমি জেনেছি তার বই পড়ে, আমরা অনেকেই হয়তো জানি না। তো এই মানুষটিকে আমরা আজকে এখান থেকে বিদায় নিতে হচ্ছে তার কাছ থেকে, কিন্তু আমরা বিশ্বাস করি যে তার লেখার সঙ্গে আমরা আরো দীর্ঘকাল সংযুক্ত থাকব, আর আপনারা সংযুক্ত থাকবেন আমাদের সঙ্গে। আপনাদের সবাইকে ধন্যবাদ বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিটটকের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ।